গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছি এর দ্বিতীয় পর্ব। রাজারাম রায়কে ছোট সাহেব ডেকে পাঠিয়েছেন। কেন ডেকে পাঠিয়েছেন রাজারাম তা জানেন। কোনো প্রজার জমিতে জোর করে নীলের মার্কা মেরে আসতে হবে। রাজারাম দুর্ধর্ষ দেওয়ান। প্রজা কি করে জব্দ করা যায় তাকে শেখাতে হবে না। আজ 18 বছর এই কুঠিতে তিনি আছেন। বড় সাহেবের প্রিয়পাত্র হয়েছেন শুধু এই প্রজা জব্দ রাখবার দক্ষতার গুণে। পাঁচু শেখের বাড়ি তেঘরা শেখাটি। সেখানকার প্রজারা আপত্তি জানিয়ে বলেছে, দেওয়ানজি, আপনাদের খাসের জমিতে নীল বুনুন, প্রজার জমিতে এবার আমরা নীল বুনতি দেব না। রাজারাম জোর করে নীলের দাগ মেরে এসেছেন পাঁচু শেখের ও তার শ্বশুর বিপিন গাজী ও নবগাজী জমিতে। এরা সে গ্রামের মধ্যে অবস্থাপন্ন গৃহস্থ। বিপিন গাজীর বাড়িতে 8টি ধান বোঝাই গোলা, 20-25টি হালের বলদ, 6 জোড়া লাঙল। তার ভাই নবগাজী তেজারতি কারবারে বেশ ফেপে উঠেছে আজকাল। কমপক্ষেও 100 বিঘে আউশ ধানের চাষ হয় দু ভাইয়ের জোতে। গ্রামের সব লোকে ওদের সমীহ করে চলে। এরাও বিপদে আপদে সবসময় বুক দিয়ে পড়ে। নবগাজী আজ ছোট সাহেবের কাছে এসে নালিশ করেছে, তাই বোধহয় ছোট সাহেব ডেকেছেন। কি জানি, রাজারাম ভয় খান না। নবগাজী কি করতে পারে করুক। ছোট সাহেব অনেকদিন এদেশে থেকে এদেশের গ্রাম্য লোকের মতো বাংলা বলতে পারে। রাজারামকে ডেকে বললে, কি বলছিল নবগাজী? ও রাজারাম, কি বলুন হুজুর? ওর তামাকের জমিতে নাকি দাগ মেরে এসেছ? না মারলি ওগা জব্দ রাখা যাবে না হুজুর। ও বলছে ওদের পীরের দরগার সামনের জমিও নিয়েছ। মিথ্যে কথা হুজুর, আপনি ডাকান ওকে। নবগাজী বেশ জোয়ান মর্দ লোক, ঠান্ডা প্রকৃতির লোকও সে নিতান্ত নয়। কিন্তু ছোট সাহেব ও দেওয়ানজির সামনে সে নিরীহের মতো এসে দাঁড়াল। নীলকুঠির চতুর্সীমার মধ্যে দাঁড়িয়ে মাথা তুলে কথা বলবার সাধ্য নেই কোনো রায়তের। ছোট সাহেব বললে, কি নবগাজী, এবার গুড় পাটালি করেছিলে? নবগাজী বিনম্র সুরে বললে, না সাহেব, মোরা এবার গাছ ঝুড়িনি এখনো। পাটালি হলি খাতে দেবা না? আপনাদের দেব না তো কাদের দেব বলুন? দেবা ঠিক? ঠিক সাহেব। রাজারাম, তুমি এদের দরগাতলার জমিতে দাগ মেরেছ? না হুজুর, জমির নাম দরগাতলার জমি, এই পর্যন্ত। পুরানা খাতাপত্রে তাই আছে। সেখানে পীরের দরগা বা মসজিদ আছে কি না ওকেই জিজ্ঞেস করুন না। আছে সেখানে তোমাদের দরগা? ছিল আগে, এখন নেই দেয়ানবাবু। তবে তবে যে বড্ড মিথ্যে কথা বললে সাহেবকে। বাবু, আপনি একটু দয়া করুন। ও জমিতে মোরা হাজত করি। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পীরের নামে রেধে বেড়ে খাই। হয় না হয় আপনি একদিন দেখে আসবেন। মুই মিথ্যে কথা কেন বলবো আপনারে? আপনারা হলেন দেশের রাজা, আমার জমিটা ছেড়ে দেন দয়া করে। ছোট সাহেব রাজারামের দিকে চেয়ে সুপারিশের সুরে বললে, যাকে দাও ছেড়ে জমিটা। ওরা কি যে করে বলছে। নবগাজী বললে, হাজত? সেটা কি আবার? ওই যে বললাম সাহেব, খোদার নামে ভাত গোস্ত রেধে ফকির মিচকিনদের মধ্যে ভাগ করে দিয়ে যা থাকে মোরা সবাই মিলে খাই। ছোট সাহেব খুশি হয়ে বলে উঠল, বেশ বেশ, আমার একদিন দেখাতে হবে। তা দেখাবো সাহেব। বেশ, রাজারাম, ওই জমিটা ছেড়ে দিও, যাও। নবগাজী আভূমি সেলাম করে চলে গেল। কিন্তু সে বোকার লোক নয়। দেওয়ান রাজারামকে সে ভালোভাবেই চেনে। বাইরে গিয়ে গাছের আড়ালে অপেক্ষা করতে লাগল। রাজারাম ছোট সাহেবকে বললেন, হুজুর, আপনি কাজ মাটি করলেন একেবারে। কেন? ও জমি 1 নম্বরের জমি, বিঘেতে 3.5 মণ গুঁড়ো পড়তা হবে। ও জমি ছেড়ে দিতে আছে। আর যদি অমর করে আশকারা দেন প্রজাদের, তবে আমারে আর কি কেউ মানবে? না কোনো কথা আমার কেউ শুনবে? ছোট সাহেব শেষ দিতে দিতে চলে গেল। রাজারাম রাগে অভিমানে ফুলে উঠলেন। তখনই সদরামিন প্রসন্ন চক্রবর্তীর ঘরে গিয়ে কি পরামর্শ করলেন দুজনে। প্রসন্ন চক্রবর্তীর বয়স 40-এর ওপরে, বেশ কালো রং, দোহারা গড়ন, খুব বড় একজোড়া গোঁফ আছে, চোখগুলো গোল গোল ভাঁটার মতো। সকলে বলে অমন বদমাইশ লোক নীলকুঠির কর্মচারীদের মধ্যে আর দুটি নেই। হয়কে নয় এবং নয়কে হয় করার ওস্তাদ। আমিনদের হাতে অনেক ক্ষমতাও দেওয়া আছে।
সরল গ্রাম্য প্রজারা জরিপ কার্যের জটিল কর্মপ্রণালী কিছুই বোঝে না। রামের জমি শ্যামের ঘাড়ে এবং শ্যামের জমি যদুর ঘাড়ে চাপিয়ে মিথ্যে মাপ মেপে নীলের জমি বার করে নেওয়াই আমিনের কাজ। প্রজারা ভয় করে, সুতরাং ঘুষও দেয়। রাজারামের অংশ আছে ঘুষের ব্যাপারে। প্রসন্ন চক্রবর্তী ফেলো হুঁকোয় তামাক টানতে টানতে বললেন, এরকম করলে তো আমাদের কথা কেউ শুনবে না ও দেওয়ানজি। রাজারাম সেটা ভালোই বোঝেন। বললেন, তা এখন কি করা যায় বলো, পরামর্শ দাও। বড় সাহেবকে বলুন কথাটা। সে বাঘের ঘরে এখন যাবে কেডা? আপনি যাবেন, আবার কেডা? বড় সাহেব শিপটন বেজায় রাশভারী জবরদস্ত লোক। ছোট সাহেবের মন একটু উদার। লোকটা মাতাল কিনা সবাই তো তাই বলে। বড় সাহেবের কাছে যেতে সাহস হয় না যার তার। কিন্তু মানের দায় যেতে হলো রাজারামকে। শিপটন মুখে বড় পাইপ টানছেন বসে, হাতখানেক লম্বা পাইপ। কি সব কাগজপত্র দেখছেন। তক্তপোষের মতো প্রকাণ্ড একটা ভারী টেবিলের ধারে কাঁঠাল কাঠের একটা বড় চেয়ার। 7 বেডের মুসাব্বর মিস্ত্রিকে দিয়ে টেবিল চেয়ার বড় সাহেবই তৈরি করিয়ে নিয়েছিলেন। নিজের হাতে পালিশ আর রং করেছেন। টেবিলের একধারে মোটা চামড়া বাঁধানো একখানা খাতা। দেওয়ালে অনেকগুলো সাহেব মেমের ছবি। এই ঘরের এক কোণে ফায়ারপ্লেস। তেমন শীত না পড়লেও কাঠের মোটা মোটা ডালের আগুন মাঘের শেষ পর্যন্ত জ্বলে। বড় সাহেব চোখ তুলে দেয়ালের দিকে চেয়ে বললেন, গুড মর্নিং। রাজারাম পূর্বে একবার সেলাম করেছেন, তখন সাহেব দেখতে পাননি ভেবে আরেকবার লম্বা সেলাম করলেন। জিভ শুকিয়ে আসছে তার। ছোট সাহেবের মতো দিলখোল লোক নয়নি। মেজাজ বেজায় গম্ভীর। দুর্দান্ত বলেও খ্যাতি যথেষ্ট। না জানি কখন কি করে বসে। সাহেব শুভ লোককে কখনো বিশ্বাস করতে নাই। ভালো ছিল সেই ছবি আঁকিয়ে পাগলা সাহেবটা। তিলুর ও ভবানী ভাইয়ের ছবি এঁকেছিল লুকিয়ে। যাবার সময় সেই কথার উল্লেখ করে রাজারাম পাগলা সাহেবটার কাছে 25 টাকা বকশিস আদায় করে নিয়েছিলেন। অবশ্য ভবানী তার কিছু জানে না। যেমন সে পাগলা সাহেব তেমনি ভবানী, দুই সমান, আপন খেয়াল মতো চলে দুজনেই। রাজারাম বললেন, আপনার আশীর্বাদে হুজুর ভালোই আছি। কি দরকার আছে এখানে? বিশেষ কোনো কাজ আছে? আমি এখন খুব বিজি আছি, সময় কম আছে। কোনো কিছু না হুজুর, আমি তেঘোরার একটা প্রজার জমিতে দাগ মেরেছিলাম। ছোট সাহেব তাকে মাপ করে দিয়েছেন। শিপটন ভ্রু কুঞ্চিত করে বললেন, যা হুকুম দিয়াছেন তাহাই হইবে। ইহাটে তোমার কি অমান্য আছে? বড় সাহেব এমন উল্টাপাল্টা কথা বলে ভালো বাংলা না জানার দরুন। ভালো বালাই সব। রাজারামের হয়েছে মহাপাপ। এইসব অদ্ভুত চিজ নিয়ে ঘর করা। সাহেবের ভুল সংশোধন করে দেওয়া চলবে না, চটে যাবে। বালায়ের দল যা বলে তাই সই। তিনি বললেন, আগে না, অন্যায় আর কি আছে? তবে এমন করলে প্রজা শাসন করা যায় না। কি হবে না? প্রজা জব্দ করা যাবে না, নীলের চাষ হবে না হুজুর। নীলের চাষ হবে না, তবে তোমাকে কি জন্যে রাখা হইল? সে তো ঠিক হুজুর, আমাকে প্রজাদের সামনে অপমান করা হলে আমার কাজ কি করে হয় বলুন হুজুর? অপমান? ওহো, ইউ আর ইন ডিসগ্রেট, ইউর স্ক্রাউন্ডেল। আই আন্ডারস্ট্যান্ড। তোমাকে কি করিতে হইবে? আপনি বুঝুন হুজুর, নবুগাজী বলে এক বদমাইশ প্রজার জমিতে দাগ মেরেছিলাম। উনি হুকুম দিয়েছেন জমি ছেড়ে দিতে। ও গায়ে আর কোনো জমিতে হাত দেওয়া যাবে না। নীলের চাষ হবে কি করে? কত জমি এবছর ডাক দিয়াছ? আমাকে কাল লেখাতে হইবে। ইমপ্রেশন রেজিস্টার তৈরি করিয়াছ? হাঁ হুজুর। যাও, না দেখাইতে পারিলে জরিমানা হইবে। কাল লইয়া আসিবে। বাস, কাজ মিটে গেল। প্রসন্ন চক্রবর্তীর কাছে মুখ ভারী করে ফিরে গেলেন রাজারাম। না, কিছুই হল না। ওরা নিজের জাতের মান অপমান আগে দেখে। পাজি শুয়োরখোর জাত কি না, তোমার আমার অপমানে ওদের বইই গেল। প্রসন্ন চক্রবর্তী ঘুঘু লোক, আগেই জানতেন কি হবে। তামাক টানতে টানতে বললেন, অপমানং পুরস্কৃতং মানং কর্তা চ পৃষ্ঠকে। ছেলেবেলায় চাণক্য শ্লোকে পড়েছিলাম দেওয়ানজি। ওদের কাছে এসে মান অপমান দেখতে গেলে চলবে না। তা যান, আপনি আপনার কাজে যান। আবার উল্টে জরিমানার ব্যবস্থা। সে কি জরিমানা করে দিলেন নাকি? সেজন্যে জরিমানা নয়, দাগের খতিয়ান হালসনের তৈরি হয়েছে কিনা কাল দেখাতে হবে। না দেখাতে পারলে জরিমানা করবে। ভালো, ওদের অমনি বিচার। উল্টো কচু গালে লাগল। রাজারাম অপ্রসন্ন মুখে বার হয়ে গিয়ে দেখলেন নবুগাজী দলবল নিয়ে সদর ফটকের কাছে দাঁড়িয়ে
কারকুন রামহরি তরফদারের সঙ্গে একগাল হেসে কি বলছে। রাজারামকে সে এখনো বুঝতে পারেনি। স্বয়ং সাহেবও বোঝেন না। রাজারাম গম্ভীর স্বরে হাঁক দিয়ে বললেন, এই নবুগাজি, এদিকে শুনে যাও। নবুগাজির হাসি হঠাৎ বন্ধ হয়ে গেল। সে আজকের ব্যাপার নিয়ে হাসছিল না। সে সাহস তার নেই। তার একটা গরু চুরি করে নিয়ে গিয়ে তারই জনৈক অসাধু কৃষাণ নহাটার হাটে বিক্রি করে। কিভাবে সেই গরুটা আবার নবুগাজি উদ্ধার করেছিল তারই গল্প ফেদে নিজেই কৃতিত্বে আত্মপ্রসাদের হাসি হাসছিল সে। রাজারামের স্বরে তার প্রাণ উবে গেল। তাড়াতাড়ি এসে সামনে দাঁড়িয়ে সম্ভ্রমে সুরে বললে, কি বাবু? যে জমিতে দাগ মেরেছি সেটাতেই নীলের চাষ হবে, বুঝলে? নবুগাজি বিস্ময়ের সুরে বললে, সে কি বাবু? ছোট সাহেব যে বললেন। ছোট সাহেব বলেছেন বাবার উপরে বাবা আছে, এই বড় সাহেবের হুকুম। আমি আসছি বড় সাহেবের দপ্তর থেকে। ঘোড়া ডিঙে ঘাস খাওয়া চলে না, বুঝলে নবুগাজি? তোমাকে নীলকুঠির চুনের গুদমে পুড়ে ধান খাওয়াবো, তবে আমার নাম রাজারাম চৌধুরী। এই তোমায় বলে দিলাম। তুমি যে কিরকম, তোমার ভিটেতে ঘুঘু যদি না চড়াই। নবুগাজি ভয়ে জড়সড় হয়ে গেল। দেওয়ান রাজারামকে ভয় করে না এমন রায়ত নীলকুঠির সীমানা সরহদের মধ্যে কেউ নেই। তিনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন। সে হাত জড়ো করে বললে, মাফ করুন দেওয়ানজি, ক্ষমা দেন। আপনি মা বাপ, আপনি মারলি মারতে পারেন, রাখলি রাখতে পারেন। মুই মুরুক্ষ মানুষ, আপনার সন্তানের মতো। মোর ওপর রাগ করবেন না, মরে যাব তাহলে। এখনই হয়েছে কি, তোমার উঠোনে গিয়ে নীলের দাগ মারব। তোমার সাহেব বাবা যেন উদ্ধার করে তোমায়, দেখি তোমার কত দূর। নবুগাজি এসে রাজারামের পা দুটো জড়িয়ে ধরলে। রাজারাম রুক্ষ সুরে বললেন, না, আমার কাছে নয়, যাও তোমার সেই সাহেব বাবার কাছে। নবুগাজি তবুও পা ছাড়ে না। রাজারাম বললেন, কি? আপনি না বাঁচালি বাঁচব না, মুরুক্ষ মানুষ, করে ফেলেছি এক কাজ, ক্ষমা দেন বাবু, আপনি মা বা। আচ্ছা, এবার সোজা হয়ে এসো। তোমার জমি ছেড়ে দিতে পারি, কিন্তু বাবু, সে আমায় বলতে হবে না, আপনার মান রাখতে মুই জানি। যাও, জমি ছেড়ে দিলাম। কাল আমিনবাবু গিয়ে ঠিক করে আসবে, তবে মার্কা তোলার মজুরিটা জরিপের কুলিদের দিয়ে দিও। যাও। নবুগাজি আভূমি সেলাম করলে পুনরায়। চলে গেল সে কাটা ঝোপের বাওড়ের ধারে ধারে। দেওয়ান রাজারাম রায় ও সনদ আমিন প্রসন্ন চকর্তির মুখে হাসি ফুটে উঠল। এইরকমই চলছে এদের শাসন অনেক দিন থেকে। বড় সাহেব ছোট সাহেব যদি বা ছাড়ে, এরা ছাড়ে না। চাষিদের, সম্পন্ন সম্ভ্রান্ত গৃহস্থদের ভালো ভালো জমিতে মার্কা দিয়ে আসে। সে জমিতে নীল পুঁততেই হবে, না পুঁতলে তার ব্যবস্থা আছে। বড় সাহেব এই অঞ্চলের ফৌজদারি বিচারক। সপ্তাহে 3 দিন নীলকুঠিতে কোর্ট বসে। গরু চুরি, ধান চুরি, মারামারি, দাঙ্গা হাঙ্গামার অভিযোগের বিচার হবে এখানেই। বড়কুঠির সাদা ঘরে এ সময় নানা গ্রাম থেকে মামলা রুজু করতে লোক আসে। তেমাথার মোড়ে সনেকপুরের মাঠে একটা ফাঁসি কাঠ টাঙানো হয়েছে সম্প্রতি। রাজারাম বলে বেড়াচ্ছেন চারদিকে যে এবার বড় সাহেব ফাঁসির হুকুম দেওয়ার ক্ষমতা পেয়েছেন গভর্নমেন্ট থেকে। বড় সাহেব কিন্তু সুবিচারক, খুব মন দিয়ে উভয় পক্ষ না শুনে বিচার করে না। রায় দেবার সময় অনেক ভেবে দেয়। অপরাধীর কম, লঘু পাপে গুরুদণ্ড সর্বদাই লেগে আছে। নীলকুঠির কাজের একটু ত্রুটি হলে স্বয়ং দেওয়ানেরও নিষ্কৃতি নেই। তবু ছোট সাহেবের চেয়ে বড় সাহেবকে পছন্দ করে লোকে। দেওয়ানকে বলে, তোমাকে চুনের গুদামে পুড়িয়া রাখিলে তুমি জব্দ হইবে। রাজারাম বলেন, আপনার ইচ্ছা হুজুর, আপনি করলে সব করতে পারেন। ইউ হ্যাভ এ ভেরি অয়েলি টাং, আই নো, বাট দ্যাট উডেন্ট কাট আস দিস টাইম। তোমাকে আমি জব্দ করিতে জানি। কেন জানবেন না হুজুর? হুজুর মা বাবা। মা বাবা? মা বাবা? চুনের গুদামে পড়িলে তোমার জব্দ ঠিক হইয়া যাইবে। হুজুরের খুশি। যাও, 10 টাকা জরিমানা হইল। যে আগে হুজুর। রাজারামের কাজ এভাবেই চলে। কুঠিতে জেলার ম্যাজিস্ট্রেট বাহাদুর আসবেন। দেওয়ান রাজারাম ছুটোছুটি করে বেড়াচ্ছেন আজ সকাল থেকে। ভেড়া, মাছ, ভালো আম ও ঘি জোগাড় করবার ভার তার ওপর। মাঝে মাঝে এরকম লেগেই আছে। সাহেব শুভ অতিথি যাতায়াত করছে মাসে 2-3 বার। মুড়োপাড়ার 3 কড়িকে ডাকিয়ে এনেছেন তার একটি নধর শুয়োরের জন্যে। 3 কড়ি জাতে কাউরা, শুয়োরের ব্যবসা করে অবস্থা ফিরে ফেলেছে। দোতলা কোঠাবাড়ি, লোকজন, ধানের গোলা, পুকুর। অনেক ব্রাহ্মণ কায়স্থ তাকে খাতির করে চলে।
রাজারামকে উপহার দেওয়ার জন্য সে বাড়ি থেকে ঘানি ভাঙা সর্ষের তেল এনেছিল প্রায় 10 সের, কিন্তু রাজারাম তা ফেরত দিয়েছেন। কাওয়ার দেওয়া জিনিস তার ঘরে ঢুকবে না। 3 কোটি বললে, একটা আছে 5 মাসের আর 2টা আছে 2 বছরের, যেটা পছন্দ করেন বলে দেবেন। তবে বলতে নেই, আপনারা ওই স্বাদ জানেন না। দেওয়ানবাবু একবার খেলি আর ভুলতে পারবেন না। ওই 5 মাসের বাচ্চাটা শুধু ভেজি খাবেন ঘি দিয়ে। রাজারাম হেসে বললেন, দূর বেটা, কি বলে, বামুনদের অমন বলতে আছে? তোদের পয়সা হলি কি হবে, যাতে সধম্য যাবে কোথায়? বাবু, ওই যা, আপনারা যে খান না সে কথা ভুলে গিয়েছি, মাফ করবেন। না না, তোর কথায় আমার রাগ হয় না। তাহলে সুরে সরবরাহ করতে হবে তোমাকেই, এই মনে রাখবা। মনে রাখারাখি কি, কালই আমি 5 মাসের বাচ্চা আর 2 বছরেরটা পেটিয়ে দিব। এখন কোথায় পেটিয়ে দেব বলুন? এইখানেই আপনার বাড়ি আমার নকিন নিয়ে আসবে? না না, আমার বাড়ি কেন, কুঠিতে পাঠিয়ে দেবা। ব্রাহ্মণের বাড়ি শুয়োর, বেটাকে কি যে করি। 3 কোটি বিদায় নেবার উদ্যোগ করতেই রাজারাম বললেন, ব্রাহ্মণ বাড়ি এসেছ, পেশাদ না পেয়ে যাবে না যেতে আছে? পয়সা হয়েছে বলে কি থরাকে সরা দেখছ নাকি? 3 কোটি জিভ কেটে বললে, ও কথাই বলবেন না। ব্রাহ্মণের ভাত কুড়িয়ে খেয়ে মোরা মানুষ দেওয়ানজি, মুখ থেকে ফেলে দিলি সে ভাতও মাথায় করে নেব। তবে মোর মনটাতে আজ আপনি বড্ড কষ্ট দিলেন। কেন কেন? ভালো তেলটা এনেলাম আপনার জন্য আলাদা করে, তেলটা নিলেন না। নিলাম না মানে? সুদূরের দান নীতি নেই আমাদের বংশে, সেজন্যে মনে দুঃখ করো না 3 কোটি। আচ্ছা, তুমি দুঃখিত হচ্ছ, কিছু দাম দিচ্ছি, নিয়ে তেলটা রেখে যাও। দাম? কত দাম দেবেন? 1 টাকা। তাহলে তো 5 তেলের দাম দিয়েই দিলেন কর্তা। মুরগি তেল বিক্রি করতে এনেলাম বাবুর কাছে, একটু দয়া করবেন না। 80 না নয় ছোট নোক। না 3 কোটি, মনে করো না সেজন্যই কিছু। 1 টাকাই তোমাকে নিতে হবে, তার কম নিলেই আমি পারবো না। ওরে, কে আসিস? শীতেনাথ বাবা, এদিকে 3 কোটির কাছ থেকে তেলের ভাড়টা নাও। এই সময় ছোট সাহেব ব্যস্ত সমস্ত হয়ে সেখানে এসে হাজির হলো। রাজারামকে দেখে কি বলতে যাচ্ছিল, কিন্তু 3 কোটিকে দেখে থেমে গেল। রাজারাম দাঁড়িয়ে উঠে বললেন, 5 মাসের শুয়োরের বাচ্চা একটা জোগাড় করা গেল হুজুর। ওহ, দ্য সাকিং পিগ ইজ দ্য বেস্ট। 5 মাসের বাচ্চা বড় হলো, মাই খায় এমন বাচ্চা দিতে পারবে না তুমি? না, তেমন নেই সাহেব, এত ছোট বাচ্চা কনে পাবো? জেলা থেকে হাকিম আসছে, এখানে খাবে। বাচ্চা হলি খাবার জুত হতো, এবার হোলি রেখে দেব। সাহেব ছেলাম, মুই চললাম, পেন নাম হই দেওয়ানজি। রাজারাম সাহেবকে দেখেই বুঝেছিলেন একটা গুরুতর ব্যাপারের খবর নিয়ে সে এখানে এসেছে। 3 কোটি বিদায় নেবার পরক্ষণেই তিনি সাহেবকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সাহেব? খুব গোলমাল। রসুলপুর আর রাহাতুনপুরের মুসলমান চাষিরা ক্ষেপে উঠেছে, নীল বুনবে না। কে বললে? কারকুন গিয়েছিল নীলের দাগ মারতি, তারা দাগ মারতে দেয়নি, লাঠি নিয়ে তাড়া করেছে। এত বড় আসপদ্দা তাদের? তুমি ঘোড়া আনতে বলো, চলো দুজনে ঘোড়া করে সেখানে যাব। বড় সাহেবকে কিছু বলো না এখন। যদি সত্যি হয় তখন কি করা যাবে সে আমাকে বলতে হবে না সাহেব, আপনি দয়া করে শুধু ফৌজদারি মামলা থেকে আমাকে বাঁচাবেন। না না, তুমি বড্ড রাস, কি করে বসবা? এই জন্যই তোমাকে আমার বিশ্বাস হয় না। একটু পরে 2টো ঘোড়ায় চড়ে দুজনে বেরিয়ে গেল। কখন দেওয়ান ফিরে এসেছিলেন কেউ জানে না। পরদিন সকালে চারিধারে খবর রটে গেল, রাত্রে রাহাতুনপুর গ্রাম একেবারে পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছে। বড় বড় চাষিদের গ্রাম, কারো বাড়ি 20-30টি পর্যন্ত ধানের গোলা ছিল, আর ছিল 6 চালা 8 চালা ঘর, সব পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছে। কিভাবে আগুন লেগেছিল কেউ জানে না। তবে সন্ধ্যা রাত্রে ছোট সাহেব এবং দেওয়ানজি রাহাতুনপুরের মোড়লের বাড়ি গিয়েছিলেন। সেখানে প্রজাদের ডাকিয়ে নীল বুনবে না কেন তার কৈফিয়ত চেয়েছিলেন। তারা রাজি হয়নি। ওরা ফিরে আসেন রাত 11টার পর। শেষ রাত্রে গ্রাম শুদ্ধ আগুন লেগে ছাইয়ের ডিবিতে পরিণত হয়েছে। এই 2 ব্যাপারের মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান বলেই সকলে সন্দেহ করছে। পরদিন জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জঙ্কিনসন নীলকুঠির বড় বাংলোতে সদল বলে এসে পৌঁছলেন। তিনি যখন কুঠির ফিটন গাড়ি থেকে নামলেন তখন শুধু বড় সাহেব ও ছোট সাহেব সদর ফটকে তাকে অভ্যর্থনা করার জন্য উপস্থিত ছিলেন। দেওয়ান রাজারাম নাকি চুরুটের বাক্স এগিয়ে দেওয়ার জন্য উপস্থিত ছিলেন বৈঠকখানার টেবিলের পাশে। জঙ্কিনসন এসেছিলেন শুধু নীলকুঠির আতিথ্য গ্রহণ করতে নয়, বড় সাহেব
একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই ম্যাজিস্ট্রেটকে এখানে এনেছিলেন। রাজারামকে ডেকে বড় সাহেব বললেন, তুমি কি দেখিলে ইহাকে বলিতে হইবে? ইনি জেলার ম্যাজিস্ট্রেট আছে। দিস ম্যান ইজ আওয়ার দেওয়ান, মিস্টার ডাঙ্কিনসন, অ্যান্ড এ ভেরি শেয়ার্ড ওল্ড ম্যান টু। গো অন, বলিয়া যাও, রাহাটনপুরে কি দেখিলে? রাজারাম ভূমি সেলাম করে বললেন, ওরা ভয়ানক চটেছে, লাঠি নিয়ে আমাকে মারে আর কি। নীল কিছুতেই বুনবে না। আমি কত কাকুতি করলাম, হাতে পায়ে ধরতে গেলাম, বললাম। ডকিনসন সাহেব বড় সাহেবের দিকে চেয়ে বললেন, হোয়াট হি ডিড? হি সেইস and threatened them? I understand. Ask him how many people were there. কত লোক সেখানে ছিল? তা প্রায় 200 লোক সাহেব। সব লাঠিসোঁটা নিয়ে এসেছিল। Came with lathis and other weapons. Oh, they did? Did they? The scoundrels! তারপর তুমি কি করিলে? চলে এলাম সাহেব, দুঃখিত হয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, এতগুলো নীলের জমি এবার পড়ে রইল, নীল চাষ হবে না, কুঠির মস্ত লোকসান। কিছুক্ষণ পরে সদর কুঠির সামনের মাঠ জনতায় ভরে গেল। ওরা এসেছে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে নালিশ জানাতে। দেওয়ানজি ওদের গ্রাম রাহাতুনপুর একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে এসেছেন। ম্যাজিস্ট্রেট দেওয়ান রাজারামকে ডেকে পাঠালেন, বললেন, তুমি কি করিয়াছে? আগুনটি আছে? রাজারাম আকাশ থেকে পড়লেন, চোখ কপালে তুলে বললেন, আগুন? সে কি কথা সাহেব? আগুন? আগুন জিনিসটা কি তাই যেন তিনি কখনো শোনেননি। ম্যাজিস্ট্রেটের সন্দেহ হল। তিনি রাজারামকে অনেকক্ষণ জেরা করলেন। ঘুঘু রাজারাম অমন অনেক জেরা দেখেছেন, ওতে তিনি ভয় পান না। রাহাতুনপুর গ্রামের লোকদের অনেককে ডাক দিলেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু কুঠির সীমানায় দাঁড়িয়ে ওরা বেশি কিছু বলতে ভয় পেলে। ম্যাজিস্ট্রেট সাহেব আজ এসেছে, কাল চলে যাবে, কিন্তু ছোট সাহেব আর দেওয়ানজি চিরকালের জুজু। বিশেষত দেওয়ানজি। ওদের সামনে দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে যাওয়া সে অসম্ভব। রাহাতুনপুর গ্রামে ম্যাজিস্ট্রেট স্বয়ং গেলেন দেখতে, সঙ্গে বড় সাহেব ও ছোট সাহেব। মস্ত বড় হাতি তৈরি হলো তাদের যাবার জন্য দুটো। লোকে লোকারণ্য হয়ে গেল রাহাতুনপুরের মাঠ। খুব বড় গ্রাম নয় রাহাতুনপুর। একপাশে খড়ের মাঠ, খড়ের মাঠের পূর্ব দিকে এই গ্রামখানি। একখানাও কোঠা বাড়ি ছিল না। চাষি গৃহস্থদের খড়ের চালাঘর গায়ে গায়ে লাগা, পুড়ে ভস্মসাৎ হয়ে গিয়েছে। কোনো কোনো ভিটেতে পোড়া কালো বাঁশগুলো দাঁড়িয়ে আছে। মাটির দেওয়াল পুড়ে রাঙা হয়ে গিয়েছে। কুমোর বাড়ির হাড়ি পোড়ানো পনের মতো দেখতে হয়েছে তাদের রং। কবিশেখের গোয়ালে দুটো দামড়া হেলে গরু পুড়ে মরেছে। প্রত্যেকের উঠানে আধপোড়া ধানের গাদা। পোড়া ধানের গাদা থেকে মেয়েরা কুলো করে ধান বেছে নিয়ে ঝাড়ছিল। মুখের ভাত যদি কিছুটা বাঁচাতে পারা যায়। অনেকে এসে কেঁদে পড়ল। দেওয়ানজির কাজ অনেকে বললে, কিন্তু প্রমাণ তো তেমন কিছু নেই। কেউ তাকে বা তার লোককে আগুন দিতে দেখেছে এটা প্রমাণ হল না। ম্যাজিস্ট্রেট তদন্ত ভালোভাবেই করলেন। বড় সাহেবকে ডেকে বললেন, আই এম রিয়েলি সরি ফর দি পুয়ার বেগার্স। উই মাস্ট ডু সামথিং ফর দেম। বড় সাহেব বললেন, I wonder who had committed this black deed. I suspect my wailing tongue Dewan. You think it is a case of arson? I can't tell. Years ago, I saw a case like this, and that was a case of arson. My Dewan was responsible for that, the devil. ম্যাজিস্ট্রেট সাহেব 100 টাকা মঞ্জুর করলেন সাহায্যের জন্য। বড় সাহেব দিলেন 200 টাকা। সাহেবদের জয় জয়কার উঠল গ্রামে। সকলে বললে, না, অমন বিচারক আর হবে না, হাজার হোক রাঙামো। সেই রাত্রে কুঠির হল ঘরে মস্ত নাচের আসর জমল। রাঙামুখ সাহেবরা সবাই মদ খেয়েছে, মেমদের কোমর ধরে নাচছে, ইংরেজি গান করছে। সহিস ভজামুচি উর্দি পরে মদ পরিবেশন করছে। নীলকুঠিতে কোনো অবাঙালি চাকর বা খানসামা নেই। এইসব আশপাশের গ্রামের মুচি, বাগদি, ডোম শ্রেণীর লোকেরা চাকর খানসামার কাজ করে। ফলে সাহেব মেম সকলেই বাংলা বলতে পারে, হিন্দি কেউ বলেও না, জানেও না। আমিন প্রসন্ন চক্রবর্তী বার দেউরিতে তার ছোট কুঠুরিতে বসে তামাক টানছিলেন। সামনে বসেছিল বরদা বাগদিনী। বরদার বয়স প্রসন্ন চক্রবর্তীর চেয়ে বেশি, মাথার চুল সনের দড়ি। বরদাকে প্রসন্ন চক্রবর্তী মাঝে মাঝে স্মরণ করেন নিজের কাজ উদ্ধারের জন্যে। প্রসন্ন বললেন, কয়া ভালো আছে?
তা একরকম আছে আপনাদের আশীর্বাদে। বড় ভালো মেয়ে, অমন এদিকে দেখিনি। একটা কথা বর্দা দিদি। কি বলো? এক বোতল ভালো বিলিতি মাল গয়াকে বলে আনিয়ে দাও দিদি। আজ অনেক ভালো জিনিসের আমদানি হয়েছে। সাহেব শুভর খানা, বুঝতেই পারছ, অনেকদিন ভালো জিনিস পেটে পড়েনি। শিবাপু, আমি কথা দিতে পারবো না। গয়া এখন এদিকে নেই। সাহেবদের খানার সময় গয়া সেখানে থাকে না। লক্ষ্মী দিদি, শুনবো না। একটু নজর করতেই হবে। উঠে যাও দিদি, দেখো যদি গয়াকে বলে নিদেনে একটা বোতল জোগাড় করতে পারো। বর্দা বাগদিনী চলে গেল। এ অঞ্চলে বর্দার প্রতিপত্তি অসাধারণ, কারণ ও হল সুবিখ্যাত গয়া মেমের মা। গয়া মেমকে মোল্লাহাটে নীলকঠির অধীন সব গ্রামের সব প্রজা জানে ও মানে। গয়া বর্দাবাগিনীর মেয়ে বটে, কিন্তু বড় সাহেবের সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠতা, এই জন্যে ওর নাম এ অঞ্চলে গয়া মেম। গয়া খারাপ লোক নয়। ধরে পড়লে সাহেবকে অনুরোধ করে অনেকের ছোট বড় বিপদ সে কাটিয়ে দিয়েছে। মেয়ে মানুষ কিনা, পাপ পথে নামলেও ওর হৃদয়ে ধর্ম বজায় আছে ঠিক। গয়ের বয়স বেশি নয়, 25-এর মধ্যে। গায়ের রং কটা, বড় বড় চোখ, কালো চুলের ঢেউ ছেড়ে দিলে পিঠ পর্যন্ত পড়ে। মুখানা বড় ছাঁচের, কিন্তু এখনো বেশ টুলটুলে। সর্বাঙ্গে সুঠাম গড়নে ও অনেক ভদ্র ঘরের সুন্দরীকে হার মানায়। পথ বেয়ে হেঁটে গেলে ওর দিকে চেয়ে থাকতে হয় খানিক্ষণ। গয়ামেমকে কিন্তু বড় সাহেবের সঙ্গে কেউ দেখেনি, অথচ ব্যাপারটা এ অঞ্চলে অজানা নয়। সে হলো বড় সাহেবের আয়া, সর্বদা থাকে হলদে কুটিতে, যেটা বড় সাহেবের খাস কুঠি। ফর্সা কালা পেড়ে শাড়ি ছাড়া সে পরে না। হাতে পইছে, বাজুবন্ধ, কানে বড় বড় মাকড়ি। ঘন বনের বুকচেরা পাহাড়ি পথের মতো বুকের খাঁজটাতে ওর দুলছে সরু মুরকি মাদুলি, সোনার হাড়ে গাঁথা। ডোম বাগদির মেয়ে বলে গয়া দিদি এক খেলা দেখালো ভালো। ওদের মধ্যে ভালো ঘরের ঝি বইয়েরা নাক সিটকে বলে, অমন পইচে বাজুবন্ধের পোড়া কপাল। নিশ্চয় ওদের মধ্যে অনেকে ঈর্ষা করে ওকে, এর প্রমাণও আছে। অনেকে প্রতিযোগিতা হেরেও গিয়েছে ওর কাছে। ঈর্ষা করবার সঙ্গত কারণও আছে বইকি। আমিন প্রসন্ন চক্রবর্তীর ঘরে এহেন গয়া মেমের আবির্ভাব খুবই অপ্রত্যাশিত ঘটনা। প্রসন্ন চক্রবর্তী চমকে দাঁড়িয়ে উঠে বললেন, এই যে গয়া, এসো মা এসো, বসতি দি কোথায়? গয়া হেসে বললে, থাক খুড়োমশাই, আমি ঝনকাঠের উপর বসছি। তারপর কি বলবেন মোরে? একটা বোতল জোগাড় করে দিতে পারো মা। দেখুন তো কি আপনার কাণ্ড। মা গিয়ে মোরে বললে দাদা ঠাকুরকে একটা ভালো বোতল না দিলি নয়। এখন দেখুন আমি এনেছি, কেমন ধারা দেখুন তো। গয়া কাপড়ের মধ্যে থেকে একটা সাদা পেট মোটা বেটে বোতল বার করে প্রসন্ন চক্রবর্তীর সামনে রাখল। প্রসন্ন চক্রবর্তীর ছোট ছোট চোখ দুটো লোভে ও খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তাড়াতাড়ি হাত বাড়িয়ে বোতলটা ধরে বললে, আহা মা আমার, দেখি দেখি কি ইংরেজি লেখা রয়েছে, পড়তে পারিস? না খুড়োমশাই, ইংরেজি ফিংরেজি আমরা পড়তে পারি নে। প্রসন্ন চক্রবর্তী গয়ার দিকে প্রশংসমান দৃষ্টিতে চাইলেন, কিঞ্চিত মুগ্ধ দৃষ্টিতেও বোধ হয়। গয়া মেমের সুঠাম যৌবন অনেকেরই কামনার বস্তু, তবে বড় উঁচু ডালের ফল, হাতের নাগাল পাওয়া সকলের ভাগে ঘটে কি? প্রসন্ন চক্রবর্তী বললে, হ্যাঁ রে গয়া, সাহেব মেমের নাচের মধ্যে হলো কি, দেখেছিস কিছু? না খুড়োমশাই, মোরে সেখানে থাকতে দেয় না। শিবটন সাহেবের মেম নাকি ছোট সাহেবের সঙ্গে নাচে। ওদের পোড়া কপাল, সবাই সবার মাজা ধরে নাচতে নেগেছে। ঝাঁটা মারুন ওদের মুখী, মুই দেখে লজ্জায় মরে যে খুড়োমশাই। বলিস কি? হ্যাঁ খুড়োমশাই, মিথ্যে বলছি নে। আপনি না হয় গিয়ে একটু দেখে আসুন। বড় সাহেবের চাপরাশি নফর মুচি বারান্দায় দাঁড়িয়ে আছে। ভজামুচি কোথায়? ও আমার কথা একটু একটু শোনে, সেও সেখানে আছে। বড় সাহেবও আছে? কেন থাকবে না, যাবে গনে। ভেতরে ভেতরে কেমন লোক বড় সাহেব। গয়ার সলজ্জ চোখ দুটি মাটির দিকে নামিয়ে বললে, ওই একরকম। বাইরে যতটা গুঁয়ার গোবিন্দ দেখেন, ভেতরেই কিন্তু ততটা নয়। বাবা, সব ভালো, কিন্তু ওদের গায়ে যে গন্ধ। বোটকা গন্ধ তো আছেই, তা নয়, গায়ে বড্ড ঘামাচি। ঘামাচি পেকে উঠবে রোজ রাত্রিরে। মোর মাথার কাটা চেয়ে নিয়ে সেই ঘামাচি রোজ গালবে। কথাটা বলে ফেলেই গয়ার মনে পড়ল বৃদ্ধ প্রসন্ন আমিনের কাছে, বিশেষত যাকে খুড়োমশাই বলে ডাকে, তার কাছে এ কথাটা বলা উচিত হয়নি। মনে হওয়ার সঙ্গে সঙ্গে লজ্জা হলো বড্ড।
সেটা ঢাকবার চেষ্টায় তাড়াতাড়ি উঠে বললে, যাই খুড়োমশাই, অনেক রাত হলো। বিস্কুট খাবেন? খান তো, এনে দেব এখন। আরেক জিনিস খায়, তারে বলে চিজ। বড্ড গন্ধ, মুই একবার মুখে দিয়ে শেষে গা ঘুরে মুড়ি, তবে খেলে গায়ে জোর হয়। গয়ম্যাম চলে গেলে প্রসন্ন আমিন মনের সাধে বোতল খুলে বিলিতি মদে চুমুক দিলেন। হাতে পয়সা আসে মন্দ নয় মাঝে মাঝে, দেওয়ানজির কৃপায়। কিন্তু এসব মাল জোটানো খুব পয়সা থাকলেই বুঝি হয়, হদিশ জানা চাই। দেওয়ানজির এসব চলে না, একেবারে কাঠখোট্টা লোক। ও পারে শুধু দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে। কিভাবেই রাহাতনপুরটা পুড়িয়ে দিলে রাত্রিরে, এই ঘরে বসে সব সলা পরামর্শ ঠিক হয়। প্রসন্ন আমিন জানে নাকি, ম্যাজিস্ট্রেট আসুক আর যেই আসুক, নীলকুঠির সীমানার মধ্যে ঢুকলে সব ঠান্ডা। তাছাড়া রাজার জাতের পক্ষে কথা বলবে না তো কি বলবে কালা আদমিদের দিকে? খাও দাও, মেমেদের মাজা ধরে নাচো, ব্যাস মিটে গেল। ভবানী বাণিজ্যে বেশ সুখে আছেন। দেওয়ান রাজারাম রায়ের বাড়ি থেকে কিছু দূরে বাঁশবনের প্রান্তে দুখানা খড়ের ঘর তৈরি করে সেখানেই বসবাস করছেন আজ 2 বছর। তিলুর একটি ছেলে হয়েছে। ভবানী বাণিজ্যে কিছু করেন না, 3-4 বিঘে ধানের জমি যৌতুক স্বরূপ পেয়েছিলেন। তাতে যা ধান হয় গত বছর বেশ চলে গিয়েছিল। সে বছর সেই যে সাহেবটি তাঁদের ছবি এঁকে নিয়ে গিয়েছিল, এবার সে সাহেব তাকে একখানা চিঠি আর একখানা বই পাঠিয়েছে বিলেত থেকে। রাজারাম নীলকুঠি থেকে বই আর চিঠি এনে ভবানীর হাতে দেন। হাতে দিয়ে বলেন, ওহে ভবানী, এতে তিলুর ছবি কি করে এলো? সাহেব এঁকেছিল বুঝি? চমৎকার এঁকেছে, একেবারে প্রাণ দিয়ে এঁকেছে। কি সুন্দর ভঙ্গিতে এঁকেছে ওকে। ওর ছবি কি করে আঁকলি সাহেব? থাক থাক, এ যেন আর কাউকে দেখিও না এই গায়ে। কে কি মনে করবে? ইংরেজি বই, কি তাতে লিখছে কেউ বলতে পারে না। শুধু এটুকু বোঝা যায়, এই গাঁ এবং যশোর অঞ্চল নিয়ে অনেক জায়গার ছবি আছে। সাহেবটা ভালো লোক ছিল। তিলু হেসে বললে, দেখলেন কেমন ছবি উঠেছে আমার? আমারও। বিলু নীলুকে দেখাবেন, ওরা খুশি হবে। ডাকি, দাঁড়ান। নীলু এসে হইচই বাঁধিয়ে দিলে। সবটাতেই দিদি কেন আগে? তার ছবি কি উঠতে জানে না? দিদি সোহাগ ভুলতে পারবেন না রসের গুণমুনি, অর্থাৎ ভবানী বাড়ুচে। তবে আজকাল ওদের অনেক চঞ্চলতা কমেছে, কথাবার্তায় ছেলে মেয়েও আগের মতো নেই। বিলুর স্বভাব অনেক বদলেছে, 2-1 মাস পরে তারও ছেলেপুলে হবে। তিলু কিন্তু অদ্ভুত। অবস্থাপূর্ণ গৃহস্থের ঘরের আদুরে আবদেরে মেয়ে হয়েও সে ভবানী বাড়ুজ্যের খড়ের ঘরে এসে কেমন মানিয়ে নিয়ে ঘর আলো করে বসেছে। এখানে কুলুঙ্গি, ওখানে তাক তৈরি করছে নিজের হাতে। নিজেই ঘর গোবর দিয়ে পরিপাটি করে নিকুচ্ছে। উনুন তৈরি করছে পুকুরের মাটি এনে। সন্ধ্যের সময় বসে কাপাস তুলোর পৈতে কাটে। একদণ্ড বসে থাকবার মেয়ে সে নয়, চুরকির মতো ঘুরছে সর্বদা। বিলু অনেক সাহায্য করে। দিদি রাঁধে, ওরা কুটনো কুটে দেয়। বিলু নীল দিদির নিতান্ত অনুগত সহদরা। দিদি যা বলে তাই সই। দিদি ছাড়া ওরা এতদিন কিছু জানত না। অবশ্যই আজকাল স্বামীকে চিনেছে দুজনেই। স্বামীর সঙ্গে বসে গল্প করতে ভারী ভালো লাগে। বৌদিদি জগদম্বা বলেন, ও নীলু, আজকাল যে এ বাড়িতে আর আসিস নে আদপে। নীলু সলজ্জ সুরে বলে, কত কাজ পড়ে থাকে ঘরের, দিদি একা, আমরা না থাকলি। তা তো বটেই, আমাদের তো আর ঘর সংসার ছিল না, কেবল তোদেরই হয়েছে না? যা বলো। তিলুকে ওবেলাতায় বলছিলাম, ও বাবা, দিদি তোমার জামাইকে ফেলি আর খোকনকে ফেলি স্বর্গে যেতি বললেও যাবে না। তা জানি, দিদি একা পারে না বলে খোকনকে নিয়ে আমাদের থাকতে হয়। বড্ড ভালো মেয়ে আমার তিলু। সন্ধ্যের পর একটু পাঠিয়ে দিস। উনি কুঠি থেকে আগে আগে ফিরে এলে তিলুই ওর তামাক সেজে দিত, জানিস তো। উনি রোজ ফিরে এসে বলেন, তিলু বাড়ি না থাকলি বাড়ি অন্ধকার। দিদিকে বলবো এখন। খোকাকে নিয়ে যেন আসে না সন্ধ্যের পর। তোমাদের জামাই না ফিরে এলি তো দিদি আসতে পারবে না। তিনি গুনমুনি ফেরেন রাতে। কোথা থেকে তা বলতে পারি নে। সন্ধান টন্ধান নিবি, পুরুষের বার দোষ বড্ড দোষ। সেসব নেই তোমাদের জামাইয়ের বৌদি। ও অন্য এক ধরনের মানুষ, সন্ন্যাসী গোছের লোক। সন্ন্যাসী হয়ে তো গিয়েছিল জানো তো, এখনো সেই রকম। সংসারে কোনো কিছুতেই নেই, দিদি যা করবে তাই। আহা, বড্ড ভালো মানুষ।
আমার বড্ড দেখতে ইচ্ছে করে। সন্ধ্যের সময় আজ দুজনকে একটু আসতে বলিস, এখানেই আন্নি করে জল খাবেন জামাই। ভবানী নদীর ধার থেকে সন্ধ্যের পর ফিরে আসতেই নীলু বললে, শুনুন, আপনাকে আর দিদিকে জোরে যেতে হবে ও বাড়ি, বৌদিদির হুকুম। আর তুমি আর বিলু আমাদের কে পৌঁছে নাগর নাগরে গেলেই হলো। আবার ওসব কথা, ঘাট হয়েছে, মাফ করুন মশাই। এমন সময় তিলু এসে দুজনকে দেখে হেসে ফেললে, বললে, বেশ তো বসে গল্পগুজব হচ্ছে, আন্নিকের জায়গা তৈরি যে। ভবানী বললেন, নীলু বলছে তোমাকে আর আমাকে ও বাড়ি যেতে বলেছে বৌদিদি। তিলু বললে, বেশ চলুন, খোকনকে ওদের কাছে রেখে যাই। দিব্যি জ্যোৎস্না উঠেছে সন্ধ্যার পরেই। শীত এখনো সামান্য আছে। গাছে গাছে আমের মুকুল ধরেছে। এখনো আম্র মুকুলের সুগন্ধ ছড়াবার সময় আসেনি। দু একটি কোকিল এখনো ডেকে ওঠে বড় বকুল গাছটার নিবিড় শাখা প্রশাখার মধ্যে থেকে। ভবানী বললেন, তিলু বসবে? চলো নদীর ধারে গিয়ে একটু বসা যাক। তিলুর নিজের কোনো মত নেই আজকাল। বললে, চলুন, কেউ দেখতে পাবে না তো? পেলে তাই কি, আপনার যা ইচ্ছে। রায়দের ভাঙা বাড়ির পেছন দিয়ে চলো, ও পথে ভূতের ভয়ে লোক যায় না। নদীর ধারে এসে দুজনে দাঁড়ালো একটা বাঁশ ছাড়ের তলায়, শুকনো পাতার রশির ওপরে। তিলু বললে, নারায়ণ, আঁচলটা পেতে নিয়ে বসুন। তুমি আঁচল খুলো না, ঠান্ডা লাগবে। আমার ঠান্ডা লাগে না, বসুন আপনি। বেশ লাগছে না? তিলু হেসে বললে, সত্যি বেশ। সংসার থেকে তো বেরোনোই হয় না আজকাল, কাজ আর কাজ। বিলু নীলু সংসারের কি জানে, ছেলে মানুষ। আমি যা বলে দেব তাই ওরা করে, সব দিকেই আমার ঝক্কি। তিলুর কথা শুনে যশোর জেলার গ্রাম্য টানগুলি ভবানী বাড়ুজ্যের এত মিষ্টি লাগে। তিনি নিজে নদিয়া জেলার লোক, সেখানকার বাংলার উচ্চারণ ও বাচনভঙ্গি সুমার্জিত। এদেশে এসে প্রথমে শুনলেন এই ধরনের কথা। হেসে বললেন, শোনো, তোমাদের দেশে বলে কি জানো, শিবির মাটি, পুবির ঘর, মুগের ডালি ঘি দিলি ক্ষীরির তার হয়। কি কি? মুগের ডালি মানে মুগের ডালে, ঘি দিলি মানে ঘি দিলে। থাকো, আপনার মানে বলতে হবে না। ও কথা আপনি পেলেন কোথায়? এই দেখছি দেশের বুলি ধরেছ, বলতে হবে না। পেলেন কোথায়? তবে মাঝে মাঝে চেপে থাকো কেন? লজ্জা করে আপনার সামনে বলতি। ভবানী তিলুকে টেনে নিলেন আরও কাছে। জ্যোৎস্না বাঁকাভাবে এসে সুন্দরী তিলুর সমস্ত দেহে পড়েছে। বয়স 30 হলেও স্বামীকে পাবার দিনটি থেকে দেহ ও মনে ও যেন উদ্ভিন্ন যৌবনা কিশোরী হয়ে গিয়েছে। বালিকা জীবনের কতদিনের অতৃপ্ত স্বাদ, কুলীন কুমারীর অতি দুর্লভ বস্তু স্বামীরত্ন এতকালে সে পেয়েছে হাতের মুঠোয়। তাও এমন স্বামী, এখনও যেন তিলুর বিশ্বাস হয় না, যদিও আজ 2 বছর হয়ে গেল। তিলু বললে, আমার মনে হয় কি জানেন, আপনি আসেননি বলেই আমাদের এতদিন বিয়ে হচ্ছিল না, কুলীনের মেয়ের বিয়ে। আচ্ছা, একটা কথা বুঝলাম না, রায় উপাধি তোমাদের, রায় আবার কুলনি কিসের? রায় তো শ্রোত্রিয়। ও কথা দাদাকে জিজ্ঞেস করবেন, আমি মেয়ে মানুষ, কি জানি। আমরা কুলীন সত্যি। আমার 2 পিসি ছিলেন, তাদের বিয়ে হয় না কিছুতেই। ছোট পিসি মারা যাওয়ার পর বড় পিসিকে বিয়ে করে নিয়ে গেল কোথায় অজ বাঙাল দেশে, ভালো কুলীনের ছেলে। আহা, তোমরা আর বাঙাল দেশ বলো না, যশোরে বাঙাল কোথাকার। মুগের ডালি ঘি দিলি ক্ষীরির তার হয়, শিবির মাটি, পুবির ঘর। যান, আপনি কেবল খ্যাপাবেন। আর আপনাদের যে গিলুম মুলুম হালুম হুলুম, হি 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 হি। আচ্ছা থাক, তারপর? তারপর বড় পিসির বয়স 40-এর ওপর। সেখানে গিয়ে আগে সতীনের বড় বড় ছেলে মেয়ে, 20-30 বছর বয়স তাদের। সতীন ছিল না। ছেলেমেয়েরা কি যন্ত্রণা দিত, সব মুখ বুঝি সহ্যি করতেন বড় পিসি। নিজের সংসার পেয়েছিলেন কতকাল পরে। একটা বিধবা বড় মেয়ে ছিল, সে পিসিকে কাঠের চালায় বাড়ি মারত, বলতো, তুই আবার কে, বাবার নিকের বউ? বাবার মতিচ্ছন্ন হয়েছে তাই তোকে বিয়ে করে এনেছে। তাও পিসি মুখ বুঝি শুয়ে থাকত। অবশেষে বুড়ো 72-এ স্বামী তুলল পটল। তারপর তারপর সতীন পো সতীন ঝিরা মিললে কি দুর্দশা করতে লাগলো পিসির। তারপর তাড়িয়ে দিলে পিসিকে বাড়ি থেকে। পিসি কাঁদে আর বলে, আমার স্বামীর ভিটেতে আমাকে একটু থান দাও। তা তারা দিলে না, পথে বার করে দিলে। সেকালে লজ্জাবতী মেয়ে মানুষ, বয়স হয়েছিল তা কি, কোণে বইয়ের মতো জড়সড়।
একজনের দয়া করে তাদের বাড়িতে আশ্রয় দিলে। কি কান্না পিসির! তারাই বাপের বাড়ি পৌঁছে দিয়ে গেল। তখনও স্বামী ধ্যান স্বামী জ্ঞান। বাড়ি এসে পিসিকে একাদশী করতে হয়নি বেশি দিন। ভগবান সীতালক্ষ্মীকে দয়া করে তুলে নিলেন। এ কতদিন আগের কথা? অনেক দিনের। আমি তখন জন্মেছি, কিন্তু আমার জ্ঞান হয়নি। পিসিমাকে আমি মনে করতে পারিনি। বড় হয়ে মার মুখে বৌদির মুখে সব শুনতাম। বৌদি তখন কোণে বউ, সবে এসেছে এ বাড়ি। তিলু চুপ করল। ভবানী বাড়ুজ্যেও কতক্ষণ চুপ করে রইলেন। ভবানী বাড়ুজ্যের মনে হল বৃথায় তিনি সন্ন্যাসী হয়েছিলেন। সমাজের এই অত্যাচারিতদের সেবার জন্যে বারবার তিনি সংসারে আসতে রাজি আছেন। মুক্তি টুক্তি এর তুলনায় নিতান্ত তুচ্ছ। কতদিন আগে সেই অভাগিনী কুলীন কুমারীর স্মৃতি বহন করে ইছামতি তাদের সামনে দিয়ে বয়ে চলেছে। তাঁরই নামেটা স্বামী সাধের পুণ্য চোখের জল ওর জলে মিশে গিয়েছে কতদিন আগে। আজ এই পানকলস ফুলের গন্ধ মাখানো চাঁদের আলোয় তিনি যেন স্বর্গ থেকে নেমে বললেন, বাবা, আমার যে স্বাদ পড়েনি, তোমার সামনে যে বসে আছে এই মেয়েটির তুমি সে স্বাদ পুরিও। বাংলাদেশের মেয়েদের ভালো স্বামী হও, এদের সে স্বাদ পূর্ণ হোক। আমার যা পুরল না, এই আমার আশীর্বাদ। ভবানী বাড়ুজ্যে তিলুকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করলেন। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।